সাম্প্রতিক সময়ে জামাতের যেই আইনজীবী শিশির মনির একটি প্রশ্ন উত্থাপিত করেছে। 23 ঘন্টা আগে তার দেওয়া একটি স্ট্যাটাস আমি পড়ছি, সরাসরি আমি প্রসঙ্গে যাচ্ছি। সেটি হচ্ছে যে বৈধতার মূল উৎস 106 অনুচ্ছেদ নয়। বৈধতা বলতে এখানে যে বর্তমানে দখলদার বাহিনী ইউনুস রয়েছে তাদের বৈধতার কথা বলা হচ্ছে। জনগণের ইচ্ছায় চরম বহিঃপ্রকাশই বৈধতার একমাত্র উৎস। এটি বুঝতে না পারলে ভুল করবেন, একদিন অনুশোচনা করবেন, আশা করি ইগো থেকে বের হয়ে আসবেন। শিশিরের এই স্ট্যাটাস আমি আগ্রহ ভরে বিবেচনা করেছি। আমার কাছে মনে হয়েছে সাধারণ মানুষের জন্য কিছু বিষয় সরাসরি জানানো প্রয়োজন। বর্তমানে বলা হচ্ছে যে ইউনুসের যে দখলদার বাহিনী তারা রয়েছে আমাদের সংবিধানের 106 নম্বর যে অনুচ্ছেদ আছে সেই 106 অনুচ্ছেদের আন্ডারে গাইডলাইন অনুযায়ী। 106 অনুচ্ছেদটা কি, এটি নিয়ে আমি গত মে মাসে একটি দীর্ঘ ভিডিও বানিয়েছি। আমার ইউটিউব চ্যানেল যারা দেখে থাকেন, আমার ফেসবুক যারা দেখে থাকেন, তারা মে মাসে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আমি এখানে একটু সংক্ষেপে আবারও বলবো। 106 অনুচ্ছেদের মোদ্দা কথা হচ্ছে রাষ্ট্রপতি জানতে চাইবেন অ্যাপিলেট ডিভিশনের কাছে যদি এমন ধরনের পরিস্থিতির উদ্ভব হয়, কিভাবে সরকার রান করবে বা কিভাবে দেশ চলবে, এই ধরনের কোনো পরিস্থিতির আনলে আপনার রাষ্ট্রপতির রেফারেন্স ক্রমে অ্যাপিলেট ডিভিশন সেই প্রশ্নের প্রেক্ষিতে একটি ফুল কোর্ট হিয়ারিং হবে, যেখানে অ্যাটর্নি জেনারেল এবং অন্যরা কথাবার্তা বলবেন এবং সেখানে প্রমাণপত্র শুনানি হবে। সেই শুনানি অনুযায়ী অ্যাপিলেট ডিভিশন ওই ধরনের একটি পরিস্থিতিতে আপনারা একটি গাইডলাইন দিবেন। আপনারা এটা জেনে থাকবেন যে আমি দীর্ঘ সময় ধরে বলে এসেছি যে ইউনুসের যে এই সরকার, তারা যেটিকে সরকার বলছে, এটি একটি দখলদার বাহিনী, অসাংবিধানিক এবং অবৈধ। আমি বারবারই বলে আসছি, কারণ বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বা যেটাকে আপনারা ইন্টারিম গভর্নমেন্ট বলছেন, এই ধরনের কোনো প্রভিশন নেই। নো মিনস নো। এই যে আমার কাছে সংবিধানটা আছে, এখানে খুঁজে দেখবেন, এই ধরনের কোনো প্রভিশন এখানে নেই। এখন তারা বলছে যে তারা 106 অনুচ্ছেদের আলোকে অ্যাপিলেট ডিভিশনের গাইডলাইন অনুযায়ী গঠন করেছে, সেটিও মিথ্যে। কারণ যেই সময় তারা এই সরকার গঠন করেছে বলে বলা হচ্ছে, সেই সময় তৎকালীন অ্যাপিলেট ডিভিশনের অর্থাৎ বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহিন এবং আরেকজন বিচারপতি জনাব এনায়েতুর রহিম, তারা দুজনই ক্যান্টনমেন্টে ছিলেন। ক্যান্টনমেন্টে অন্তরীণ থাকা অবস্থাতে ফুল হিয়ারিং হওয়া এবং সেই সময় রেফারেন্সটা চাইলেই বা কে, রাষ্ট্রপতি তো এই সম্পর্কে কোনো কিছু জানেনই না। তিনি পরিষ্কার করে বলেছেন, আপনারা সেটা জানেন। এবং পরবর্তী সময় যে অ্যাডভোকেট মহসিন নামে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, তিনি এগুলো নথিপত্র তলব করেন, তিনি এগুলো জানতে চান। আপনারা খুব ভালো করেই জানেন যে তার নথিপত্র তলব করা কোনো কিছুই অ্যাপিলেট ডিভিশন বা কোর্ট সেগুলো দেখাতে পারেনি। এইটা প্রমাণিত হয়ে গেছে যে 106 অনুচ্ছেদের কথা যেটা বলা হচ্ছে সেটা সম্পূর্ণ রকমের জোচ্চুরি, এইটা সম্পূর্ণ রকমের মিথ্যাচার এবং এই ধরনের কোনো হিয়ারিংও হয়নি এবং অ্যাপিলেট ডিভিশন কোনো ধরনের মতামত দেয়নি এবং এগুলো কোনো ধরনের কোনো কিছুই আপনার আমাদের সামনে আসেনি, আমরা দেখতে পাইনি, এগুলোর কোনো নথিপত্র নেই। ফলে এই পুরো ব্যাপারটা মিথ্যা। ফলে শিশির মনির যেটা দাবি করেছে যে 106 অনুচ্ছেদের বলে যে বৈধতার কথা বলছে ইউনুসরা, সেটা ঠিক নয়। সেটা ঠিক বেঠিকের প্রশ্ন পরে আসবে। 106 অনুচ্ছেদের মোতাবেক কিছু হয়ই নাই, প্রথম কথা হচ্ছে এইটা। এবং আমিও শিশির মনিরকে একটা ব্যাপারে ধন্যবাদ দেই যে শিশির মনিরও স্বীকার করেছে যে 106 অনুচ্ছেদের বলে আসলে কোনো কিছুই হবে না। কিন্তু শিশির মনির যেই অংশটা পরবর্তী সময় বলেছে যে জনগণের চরম অভিপ্রায় অনুযায়ী এই সরকার গঠিত হয়েছে, অর্থাৎ এখানে ও যেটা বলতে চাচ্ছে সেটি সাধারণ মানুষের জন্য আমি বুঝিয়ে বলছি। প্রফেসর হ্যান্স কেলসেন একটি থিওরি দিয়েছিলেন, সেটা হচ্ছে যে কোনো ধরনের রেভলিউশন যদি হয়ে থাকে কোনো বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো জায়গাতে, বাংলাদেশে বলতে পৃথিবীর যে কোনো জায়গাতে, বা কোনো বিপ্লব হয়ে থাকে, গণ অভ্যুত্থান হয়ে থাকে, এই বিপ্লব বা গণ অভ্যুত্থানের পরবর্তী সময় যে আইনটা হবে সেটাই হচ্ছে মূল আইন, আগেরটা বাতিল হয়ে যাবে। এটি আসলে ও যেটা বলতে চেষ্টা করছে, অর্থাৎ শিশির মনিরের যে স্ট্যাটাসের যেই অংশটা সে এখন আর্গুমেন্ট করছে যে 106 অনুচ্ছেদ বৈধতার মূল উৎস নয়, জনগণের ইচ্ছার চরম বহিঃপ্রকাশই বৈধতার একমাত্র উৎস। ও এই আর্গুমেন্টটা করছে, অর্থাৎ ওর আর আমার দুজনের চিন্তা একই যে 106 কোনোভাবেই, ওর কথা অনুযায়ী যে 106 যদি হয়েও থাকে সেটা বৈধতার উৎস নয়। আমার আর্গুমেন্ট হচ্ছে যে 106 অনুচ্ছেদ বলে কিছু হয়ই নাই, ফলে মূল আলাপটা হচ্ছে 106 অনুচ্ছেদ বাদ। এইবার শিশিরের সাথে আমার পরবর্তী সময়ের যে আর্গুমেন্টটা সেটা হচ্ছে, শিশির বলছে যে এই যে ইউনুস এরা জনগণের চরম অভিপ্রায় অনুযায়ী সরকার গঠন করেছে, অর্থাৎ একটি বিপ্লবী সরকার, একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার, এইটা ও বলতে চাচ্ছে
এইটাই হচ্ছে এই সরকারের বৈধ ভিত্তি। কারণ শিশির বুঝতে পারছে যে ভবিষ্যতে এগুলো নিয়ে আলোচনা হবে, কোর্টে এগুলোর মামলা মোকদ্দমা হবে এবং এরা সম্পূর্ণ রকমের অবৈধ হবে। এদের আন্ডারে যে কোনো ধরনের ইলেকশন, যে কোনো ধরনের এমপি বলেন, যে কোনো ধরনের সিদ্ধান্ত, এগুলো সমস্ত কিছু বাতিল করা হবে। যেটা করা হয়েছিল, মোশতাক যেরকম সরকার গঠন করেছিল সেটাকে অবৈধ বলা হয়েছে, সায়েম যে সরকার গঠন করা হয়েছিল সেটাকে অবৈধ বলা হয়েছে 5th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, এবং জিয়াউর রহমান যে সরকার গঠন করেছিল সেটাকে অবৈধ বলা হয়েছে। এবং আপনারা জানেন যে 7th অ্যামেন্ডমেন্টের মাধ্যমেও যে সরকার গঠন করা হয়েছিল এরশাদ, সেটাকেও বাতিল করা হয়েছে এবং 7th অ্যামেন্ডমেন্টের কেস আপনারা জানেন। ফলে শিশির যেহেতু একজন আইনজীবী এবং আমি যথেষ্ট মনে করি যে তার যথেষ্ট বুদ্ধি আছে, ভালো আইনজীবীও হয়তো, ফলে সেই কারণে সে বুঝতে পারছে যে ভবিষ্যতে কি হতে পারে। বাট ও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ও একটা ভিত্তি দিতে চাইছে এই সরকারকে। বারবার বলছে যে জনগণের অভিপ্রায়ে এসেছে, অর্থাৎ এইটা একটা সফল বিপ্লব হয়েছে। এই সফল বিপ্লব হলেই যে সরকার সফল বা সরকার ঠিক, এই থিওরিটা প্রফেসর হ্যান্স কেলসেনের। কিন্তু শিশির হয়তো বা জানে না যে এই 5th অ্যামেন্ডমেন্ট কেসেই পরিষ্কারভাবে এই হ্যান্স কেলসেনের যে থিওরিটা, সেই থিওরিটাকে বাতিল করা হয়েছে। সেই বাতিল করার সময় বিচারপতিরা তখন জুলিয়াস স্টোনকে এনেছে। আমি যতদূর মনে করতে পারি সেখানে প্রফেসর লাস্কিকে এনেছে, প্রফেসর লাস্কি থিওরিটা এনেছে, জুলিয়াস স্টোনের থিওরিকে এনেছে এবং আরো কয়েকটা থিওরি এনেছে। সোজা কথা হচ্ছে সেই সময়ের যে 5th অ্যামেন্ডমেন্টের মামলাতে পরিষ্কার করে বলে দিয়েছে যে এই ধরনের কোন সফল রেভলিউশন এগুলোর মাধ্যমে এই জনগণের অভিপ্রায়ের ধান্দামি করে কোন সরকার গঠন করা যাবে না। চিন্তা করে দেখেন যে জনগণের অভিপ্রায়, আমার প্রশ্ন হচ্ছে যে এই 5ই আগস্টের ঘটনাতে 20 কোটি জনগণের কত জনগণ চেয়েছে বা রাস্তায় নেমেছে বা তাদের অভিপ্রায়, সেটা মাপার নিরূপণ করবার কাঠিটা কি ছিল? যদি আমি শিশিরের কথা ধরেও থাকি, সেখানে কতজন এসেছে? বাংলাদেশ আওয়ামী লীগের কোটি 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 ভোটার আছে, কোন গণভোট হয়েছে? কোন ধরনের মতামত নেওয়া হয়েছে? কোন ধরনের এই ধরনের কোন মেজারমেন্ট নেওয়া হয়েছে যে জনগণের অভিপ্রায়ের কথা বলা হচ্ছে? কিছু জামাতি, কিছু চোর, কিছু জঙ্গি, এদের মতামতই কি জনগণের অভিপ্রায়? তাহলে আমরা কি ভেসে এসেছি আওয়ামী লীগের 3-4 কোটি ভোটার আছে, তারপরে বাংলাদেশ আওয়ামী লীগের না, অনেক মানুষ আছে যারা তাদের সিদ্ধান্ত তারা নির্বাচন কেন্দ্রিক নেয়, সবসময় একই থাকে না। সোজা কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষের এই মতামত কিভাবে নিরূপিত হয়েছে। কিছু মানুষকে গণভবনে দেখা গেছে, কিছু মানুষকে রাস্তাতে দেখা গেছে। এটার উপরে ভিত্তি করে আমার কাছে তথ্য আছে 92,000 লোক ঢাকায় ঢুকেছে। তো এই 92,000 লোকের কথা বাদ দিলাম, ধরা যাক 5 লক্ষ লোক ঢুকেছে। 20 কোটি মানুষের মধ্যে যদি 5 লক্ষ না 10 লক্ষ থাকে, সেটা কত পার্সেন্ট অংশ? সেটা কি জনগণের মতামত? মানুষ ভয়ে সেনাবাহিনী বিট্রে করেছে, সেটার ভয়ে মানুষ রাস্তাতে নামেনি, তাহলে তো আরেক অংশেরও অভিপ্রায় দেখা যাবে। সুতরাং ও যে বলছে জনগণের চরম অভিপ্রায়, এটা প্রথমত 5th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বিচারপতিরা শুরুতেই বাতিল করে দিয়েছে। আসমা জিলানী কেসটা ভালো করে পড়ে নেবেন। আইনের ছাত্রদেরকে বলছি, আসমা জিলানী কেসের আলোচনা ওই 14 বছর হয়েছে, এখানে বলা হয়েছে যে এই ধরনের মার্শাল ল, টার্শাল ল, জনগণের অভিপ্রায়, এগুলো কোনো কিছুই আমলে আনা হবে না। এখন কথা হচ্ছে যে হ্যান্স কেলসেন কে? যেটা আপনার হ্যান্স কেলসেন যা বলবে সেটা কি বাংলাদেশের আইন হবে? হ্যান্স কেলসেন নিজে তার একটি আর্টিকেলে পরিষ্কার করে 1964 বা 65 এর একটি আর্টিকেলে পরিষ্কার করে বলেছে যে আমি একটা থিওরি দিয়েছি, এইটা বিচারপতিরা মানবে এটা আমি বলি নাই, এটা আমার একটা থিওরি। তখন জুলিয়াস স্টোনের সাথে তার ব্যাপকভাবে তর্ক বিতর্ক হয়। 1964 একটা বই বের করে জুলিয়াস স্টোন, সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে পরবর্তী সময়ে হ্যান্স কেলসেন তার আর্টিকেলে বলেছে যে না, আমি একটা থিওরি দিয়েছি যে সফল বিপ্লব হলে, সফল বিপ্লবের ফলে যে নতুন কনস্টিটিউশন বা আইন হবে সেটাই প্রধান আইন, আগেরটা বাতিল হয়ে যাবে, গ্র্যান্ড নর্ম বাতিল হয়ে যাবে, রাষ্ট্রের গ্র্যান্ড নর্মটাই বাতিল হয়ে যাবে। গ্র্যান্ড নর্মটা কি? যে ঘটনার মাধ্যমে বাংলাদেশ বা একটি রাষ্ট্রের আইন উচ্চারিত হয়। তো বাংলাদেশ রাষ্ট্রের গ্র্যান্ড নর্মটা কি? বাংলাদেশের রাষ্ট্রের গ্র্যান্ড নর্ম হচ্ছে মুক্তিযুদ্ধ। তো মুক্তিযুদ্ধ বাতিল হয়ে যাবে নতুন কোন রেভলিউশন হলে? এটা হচ্ছে হ্যান্স কেলসেনের কথা। হ্যান্স কেলসেনের কথা খারিজ করে দিয়েছে। আমি বলেছি যে প্রফেসর লাস্কি, জুলিয়াস স্টোন এদের আলোচনা করেছে। এমনকি হ্যান্স কেলসেন, যেটা মাত্র বললাম, যে হ্যান্স কেলসেন নিজের আলোচনাতে বলেছে যে আমি যে থিওরিটা দিয়েছি এই থিওরি মানতে হবে কেন? এটা এক এক জায়গাতে এক একভাবে বিচারপতিরা বিবেচনা করবে। আমি শুধুমাত্র থিওরি দিয়েছি। সুতরাং এখানে জনগণের চরম অভিপ্রায়ের কথা বলা হয়েছে। আমি একটু আমাদের সংবিধান থেকে পাঠ করে শোনাবো। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 7, সেটা এক অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ।
এবং জনগণের পক্ষে সেই ক্ষমতা প্রয়োগ কেবল সংবিধানের অধীনে করতে কার্যকর হবে। জনগণের মালিক সংবিধান এবং সেইটা যদি কার্যকর হয় সেটা সংবিধানের মাধ্যমে হতে হবে। সংসদীয় গণতন্ত্র হচ্ছে নিয়ে এসেছেন আমরা তত্ত্বাবধায়ক সরকার বিধান অবৈধভাবে এই দখলদার বাহিনী এবং আমাদের সংবিধানের অনুযায়ী শপথ নিয়েছে। অর্থাৎ সংবিধানটাই এখানে মূল আলোচনা। আমাদের যে